হ্যালো ভালোবাসার মানুষগুলো, আমাদের চ্যানেলের গল্প শুনতে ও পড়তে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর আমাদের গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। শুরু থাকতে অনেক দুষ্ট ছিলাম, কিন্তু বুঝতে শিখেছি যখন তখন থেকে একা থাকতেই বেশি পছন্দ করি। শান্ত নদীর পাড়, বয়স হলে কতক্ষণ নদীর পানির শব্দ আর ফিরে ফিরে বাতাস একাকিত্বটাকে আরো গভীর করে তুলতো। তাই সবসময় কোলাহল থেকে সর্বদা দূরে থাকতাম, কিন্তু এবার আর সেটা হলো না। ঠিকই চাচাতো ভাইয়ের বিয়ের জন্য ঢাকা থেকে আসতে হলো। আজ গায়ে হলুদ, সন্ধ্যার একটু আগে এসে পৌঁছেছি গ্রামের এই বাড়িতে। গ্রামের বাড়ি হলেও বড় চাচা আর আব্বুরা মিলে 4 তলা বাড়ি তুলছে। গায়ে হলুদের অনুষ্ঠানে ভরপুর চারদিক, লাগাতার মাইকে বেজে চলেছে। তাই ঠিক এ কারণেই আমি আসতে চাইনি এখানে। অবশ্য আরো একটি কারণ আছে, তবে প্রধান কারণ হলো এখানে আসলে কোলাহলে ভর্তি থাকবে চারিদিক। তাই সেই কোলাহলটাকে হালকা দূর করতে উঠে আসলাম ছাদে। জ্যোৎস্না রাত, চারদিকে তারাদের সমারোহ, আর আলো ছড়াচ্ছে চুপটি করে থাকা চারটি। ছাদের দেয়াল ধরে দাঁড়িয়ে এক মনে তাকিয়ে দেখছি সেসব। ঠিক তখনই শুনলাম, আজকের আকাশটা অনেক সুন্দর, তাই না? হুম। তারা ভরা আকাশ, নির্মল বাতাস, চাঁদের আলো, জোনাকি পোকার পিটপিটে আলো, ও যা লাগছে, তাই না? হুম, আমি মানে গল্পের নায়ক। দেখতে অনেক আকর্ষণীয় করে তুলেছে, যেন একাকিত্বটাকে আরো গভীরভাবে পর্যবেক্ষণ করে, তাই না আবির সাহেব? আমি চমকে উঠলাম, কারণ এতক্ষণে খেয়ালই করিনি কেউ একজন আমার পাশে এসে দাঁড়িয়ে কথা বলছে। আগন্তুকের মুখে আমার নামটা শুনে হুঁশ ফিরল। আর আগন্তুকটা যে আর কেউ না, সে হলো জান্নাত, আব্বু ও চাচাদের বন্ধুর মেয়ে। এখানে না আসার আরেকটি কারণ হলো এই জান্নাত। কিরে, অবাক হলি মনে হয়? না মানে, আপনি মানে তুমি, সরি, তুই এখানে মানে ছাদে? আমার তোতলামো দেখে জান্নাত হাসছে। আমি দৃষ্টির বিরতি না দিয়ে তাকিয়ে আছি। এই তারা, চাঁদ, জোনাক পোকার থেকে আমার পাশে যে দাঁড়িয়ে আছে সেই মেয়েটির হাসি সবচেয়ে সুন্দর। আমি তাকিয়ে বেশ অবাকই হচ্ছি, কারণ জান্নাত আমার সাথে 7 বছর পর কথা বলছে। কি দেখছিস সেভাবে? ইয়ে মানে না, কিছু না। তুই কিন্তু সে আগের মতোই আছিস আবির, ভয় পেলে তুতলিয়ে যাস। মানুষ বদলায়, কিন্তু মানুষের কিছু স্বভাব বদলায় না। আমারও তেমনি অবতল হয়ে তুতলামিটা রয়ে গেছে, আর তোর রয়ে গেছে কথায় কথায় হি হি করে হাসি। তাই এতদিন পর এলি যে? মেজো আম্মুকে খুব জোর করে আনলো, তাই না? আমি গেলাম, কথাটি বলে চলে আসলাম ছাদের দরজার কাছে। ঠিক তখনই জান্নাত গলা উঁচিয়ে বলল, আমি জানি আবির, তোর এখানে না আসার কারণ আমি, তাই না? হি হি। শুকনো একটি হাসি দিলাম। সেই হাসিতে কোনো রং নেই, আছে কেবল একরাশ তিক্ততা, আছে কেবল এক কন্ধ রক্তহীন পরিশ্রম, যার বিকালে আমি আড়ালের চাদরে আটকা সময় সাপেক্ষে কিছু স্মৃতি আজও পিছনে গড়াতে ধাক্কা দিয়ে ফেলতে লাগলো। এক ধাপ পরে সিঁড়ি ভেঙে নিচে নামছি, আর ভাবছি 7 বছর আগের কথা। জান্নাত হলো আব্বুদের বন্ধু জামিল চাচার মেয়ে। আব্বুদের ব্যবসা আর জামিল চাচাদের ব্যবসা একই থাকায় ওনারা পার্টনারশিপ এ ব্যবসা করে। তাই সেই হিসেবে জান্নাত সেই ছোট থেকেই আমাদের বাড়িতে থাকে। বড় চাচু, আব্বু আর জামিল চাচা মিলে এই 4 তলা বাড়িটা করা। আমি ঢাকায় যাবার আগে তখন 2 তলা ছিল, আর এখন 4 তলা হয়ে গেছে। ছোট থেকেই বেড়ে ওঠা আমার আর জান্নাতের। সবাই আমাদের থেকে ছোট বড় ছিল, কেবল আমি আর জান্নাত ছিলাম একই বয়সের, আর একই ক্লাসে পড়তাম। দুজনে একই সাথে স্কুলে আসা যাওয়া। জান্নাতের সবচেয়ে সুন্দর লাগতো ওর সাদা দাঁতগুলো বের করে হি হি করে হাসিটা। ওর হাসি দেখে দেখে কখন যে ওর প্রেমে পড়ে গিয়েছিলাম টেরই পাইনি। যখন বুঝলাম আমি জান্নাতকে ভালোবাসি, তখন ক্লাস 10 এ পড়ি, কিন্তু জান্নাতকে সে ব্যাপারে বলিনি কোনোদিনও। কিন্তু সেদিন ক্লাস শেষে দেখি আসিফের সাথে সাইকেল করে জান্নাত বাড়িতে আসছে, আর হেসে হেসে গল্প করছে।
সেদিন খুব রাগ হয়ে যায়। সেদিন বিকেলে, জান্নাত ছাদে আয়, কথা আছে তোর সাথে। কি কথা বল? আমি ছাদে গেলাম তাড়াতাড়ি। কথাটি বলেই ছাদে চলে এলাম। খানিকক্ষণ বাদে জান্নাত ছাদে আসলো, আমার সামনে এসে দাঁড়ালো। আমি ওর দিকে তাকাতেই জান্নাত বলল, কিরে খরগোশ ডাকলি কেন? আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। সে আবার প্রশ্ন করলো, কিরে চুপ হয়ে আছিস কেন, কিছু বলবি? কিছু না বলে আমি জান্নাতের হাত ধরে বললাম, জান্নাত বিশ্বাস কর, তোকে আমি অনেক ভালোবাসি। আমার সবটা সময় তোর কথা ভাবতে ভাবতেই কেটে যায়। আজ তুই যখন আসিফের সাইকেলে চড়ে বাড়িতে আসছিলি তখন খুব কষ্ট লাগছিল। জান্নাত, আমি তোকে ছাড়া থাকতে পারবো না। প্লিজ জান্নাত, আমাকে ভালোবাসবি? জান্নাত এক ঝটকায় আমার থেকে হাত ছাড়িয়ে নেয়। আমি ওর দিকে তাকালাম, ততক্ষণে চোখ বেয়ে আমার পানি পড়ছে। জান্নাত আমার দিকে রাগী মুখে তাকিয়ে বলল, আবির কি বলছিস এসব? তুইও সবার মতো। আর তাছাড়া আমি তোকে অন্যরকম ভাবতাম, কিন্তু তুইও আমাকে ভালোবাসলি। আমি অ্যাকসেপ্ট করতে পারবো না। জঘন্য মার্কা কাজগুলো কেন করেছিস? জানিস না আমার এগুলো একদমই সহ্য হয় না, বিরক্ত হয় খুব। কেন? আমি ভালোবাসলে সমস্যা কি? আরে আবুল নাকি তুই? দেখ শোন, ভালো করে বলছি, তোর থেকে আরো ভালো ছেলে আমাকে প্রপোজ করে রোজ। একজনের জন্য কি সবকিছু এনজয় করা ছেড়ে দেবো নাকি? এগুলো এনজয়ও করি, আবার নিজেকে দূরেও রাখি, বুঝলি? রিলেশনশিপ মানে বিরক্তকর ব্যাপার, আর তোর মতো ছেলেদের সাথে তো কখনোই না। জান্নাত, আমি তোকে অনেক ভালোবাসি, সেই ক্লাস 8 থেকে। প্লিজ জান্নাত, ফিরে দিস না। আমি সত্যিই তোকে চাই। চুপ করতে ছাগল, তোর মতো ছেলে আমার পিছনে রোজ 10টা করে ঘুরে, বুঝলি? তাই ভালোভাবে আমার পিছন ছেড়ে দে। আজাইরা মার্কা পোলাপান তোরা সব। তুই আমাকে অন্যদের সাথে তুলনা করছিস? করছি। এমন ছেলে পিছে পড়ে আছে, পাত্তা দিই না যায় সামনে থেকে। কথাটি শোনা মাত্রই রাগ উঠে যায় মাথায়। আমাকে সবার সাথে তুলনা করছে ও। কথাটি বলে ও চলে আসতে যাবে, তখনই ওর ডান হাত ধরে ছোটে একটা কিস করে বললাম, এখন বল, সব ছেলেরা কি এটা পারবে? আমি তোকে ইচ্ছে করে কিস করতে চাইনি, কিন্তু রাগ উঠে গিয়েছে। এবার তুলনা কর অন্যদের সাথে। কুত্তা, তুই আমাকে কিস করলি? তোর কি মনে হয় আমি সব মেয়েদের মতো? বেয়াদব ছেলে কোথাকার। আর যদি তুই আমার সামনে আসিস তো তোর খবর আছে। আর এখনই যে বড় আব্বু, মেজো আব্বু আর মেজো আম্মুকে বলবো, দাঁড়া। ঘটনাটা এতটাই তাড়াতাড়ি হয়ে যায় যে কিছু বুঝে ওঠার আগেই আম্মু এসে পিটাতে থাকে। এতটাই মারে যে আমি নাকি সেই দিন সারা রাত জ্ঞান হারিয়েছিলাম। পরের দিন যখন সকাল হয় তখন দেখি আমার সারা গায়ে ব্যথা। তারপরেই আম্মু আর আব্বু মিলে টাকাতে পাঠিয়ে দেয় ছোট শ্বশুর বাসাতে। আসার আগে জান্নাতের দিকে তাকিয়েছিলাম অনেকবার। জান্নাত আমার দিকে তাকিয়ে বিজয়ের হাসি হেসেছিল। সেদিনই রাগ হয়ে যাই, মনে মনে বলেছিলাম আর আসবো না এখানে। 7 বছরের মধ্যে একদিনও আসিনি আমি গ্রামে। আম্মু আব্বু যে দেখা করে আসতো, তবে আমি আসতাম না রাগের কারণে। ওনারা নিয়ে আসতে চাইতো, কিন্তু আমি আসার কথা বললেই কথা এড়িয়ে যেতাম। কথাগুলো ভাবতে ভাবতে নিচে আসতেই দৌড়ে আসে সব কাজিনেরা। আমি কিছু বলার আগেই বোন আরিতা সহ জিশান, সিমরান, মাহিম সবগুলো আমার গায়ে হলুদ মাখিয়ে দেয়। আমি রাগে চিৎকার দিয়ে বললাম, ভাইয়া হলুদ দিলাম, হলুদ থেকে পালিয়ে কোথায় যাবা? কথাগুলো ভাবতে ভাবতে নিচে আসতে দৌড়ে আসে সব কাজিনেরা। আমি কিছু বলার আগেই বোন আরিতা সহ জিশান, সিমরান, মাহিম সবগুলো আমার গায়ে হলুদ মাখিয়ে দেয়। আমি রাগে চিৎকার দিয়ে বললাম, ওই এটা কি করলি তোরা? ভাইয়া এসব জান্নাত আপুর পেলান, তোমাকে হলুদ লাগানোর মুখে আরেকটি দিই ভাইয়া। থাপ্পড় চিনিস? যা ভাগ। জান্নাত আপু আরো মাখাতে বলেছে। ভাইয়াকে দত্ত তোরা, আরো মাখিয়ে দিই। ঠিক, আমি মাহিন আর অরিতা আপুর হাত ধরেছি। জিসান, মাখাবি কিন্তু ভালো করে। কিছু বোঝার আগেই মুখে কাঁচা হলুদের বন্যা বয়ে গেল। ভালো মতো হলুদ লাগিয়ে শয়তানগুলো সব চলে পালায়। আমি হাবার মতো খালি দাঁড়িয়ে রইলাম। ঘটনাটা এতটাই অবাক করার মতো যে
দেখা ছাড়া কিছুই করার ছিল না। বাড়ির সবাই আমার দিকে তাকিয়ে হা হা করে হাসতে থাকে। লজ্জায় দৌড়ে রুমে আসতে যাব, তখনই শুনি খুব জোরে খিলখিলিয়ে হাসির শব্দ। হাসির উৎসের দিকে তাকিয়ে দেখি জান্নাত সিঁড়িতে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে হাসছে। ওর সেই হাসি যা আমার মাঝে শীতলতা এনে দেয়, তবে সেই শীতলতার মাঝে শুকনো কাঠের আগুন করে উপভোগ করার শক্তি আমার নেই। তাই চলে আসলাম সেখান থেকে। স্বপ্ন দেখছি খুব বৃষ্টি হচ্ছে, আর আমি সেই বৃষ্টির মাঝে দাঁড়িয়ে জান্নাতের হাত ধরে ভিজছি। ঠিক তখনই শুনলাম, ওই খরগোশ, ওর তাড়াতাড়ি, আজ নোহা ভাইয়ের বিয়ে আর ইনি পরে ঘুমাচ্ছে। খরগোশ ডাক শুনেই লাফিয়ে উঠলাম। দেখি জান্নাত আমার গায়ে পানি দিচ্ছে। তার মানে ওটা স্বপ্ন না, সত্যি পানি পড়ছিল আমার গায়ে। রাগে গাল লাল হয়ে গেছে আমার মুখ, বুঝতে পারছি। দু কথা শোনাতে যাব, তখনই গায়ে পড়লো রং এর পানি। আমি লাফ দিয়ে বিছানা থেকে উঠলাম। পিছনে তাকিয়ে দেখি জান্নাত সহ কাজিন শয়তানগুলো এ কাজ করেছে, আর এদের লিডার হলো জান্নাত। সবাই হাসতে হো হো করে, আর জান্নাত হাসতে হি হি করে, কিন্তু ও আমার দিকে তাকিয়ে হাসছে মানে নিচের দিকে। তার মানে আমি কি নিচে কিছু করিনি? হায় হায়, নিচের দিকে তাকিয়ে দেখি ছোট্ট একটি প্যান্ট পরে আসছি, আর তা দেখে জান্নাত হাসছে। আমি ফ্রেশ হতে গেলাম। আজ তাহলে বিয়ে। যাক বাবা, বাঁচলাম। আজ বিয়ে হলে কালকেই চলে যাব এখান থেকে। আমি কারো বিরক্তির পাত্র হতে চাই না। যার কাছে সবার প্রপোজ বড় হয় ভালোবাসার থেকে, তার থেকে দূরে থাকাই ভালো, আর কিছুটা না রাখাটাই সঠিক সিদ্ধান্ত। আর হয়তো এতদিনে তার বয়ফ্রেন্ড হয়ে গেছে। দুপুরের সময় রওনা দিলাম বরযাত্রীর অনুষ্ঠানে। আমি মাইক্রোবাসের সামনে বসলাম, আর পিছনে বসেছে জান্নাত, আইতা, মাহিম, সিমরান, জিশান আরো বিচ্ছিরা। হঠাৎ করেই চোখ গেল ব্যাক গ্লাসের দিকে। দেখি জান্নাত আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি ঘুরে পিছনে তাকাতেই জান্নাত মুচকি হেসে চোখ সরিয়ে নিল। সারাটা রাস্তা জান্নাত আমার দিকে তাকিয়েছিল, কিন্তু কেন? সবটা সময় এই কেনর উত্তর খুঁজে চলেছি, কিন্তু পাইনি। বিয়ে বাড়িতে আসতেই দেখি একদল মেয়েরা সামনে দাঁড়িয়ে গেট আটকে ধরলো। আমি জান্নাতের দিকে তাকালাম, দেখি তখনও তাকিয়ে আছে আমার দিকে। গেট সাজানোর বকশিশ দিতে হবে, না হলে ভিতরে প্রবেশ নিষেধ। একটি সুন্দর লাল শাড়ি পরা মেয়ে সামনে এগিয়ে এসে কথাটি বলল। অবশ্যই মা, কিন্তু কত টাকা চাচ্ছ তোমরা? 20,000 টাকা। কি 20,000 টাকা? এত টাকা কেন? আমাদের বকশিশ, না হলে বর ঢুকবে না। এভাবে এক কথায় দু কথায় বেশ জমিয়ে এক চোট ঝগড়া লেগে গেল। আমাদের মুরব্বীরা সরে যে ভাইয়ার কিছু বন্ধু আর আমাদের কাজিনরা মিলে তর্ক ঠেলতে লাগলো। আমি চুপ করে দাঁড়িয়ে শুনছি আর জান্নাতের দিকে তাকাচ্ছি। অবাক হলাম, কারণ জান্নাত আজ অনেক চুপচাপ হয়ে আছে, কিন্তু ও তো এমন চুপ করে থাকা মেয়ে না। 20,000 টাকা দেওয়া বড় কথা না, কিন্তু এরা এত নিবে কেন? কেন কিছুতেই ছেলে পক্ষরা পারছে না মেয়েদের সাথে? শেষে বিরক্তি হয়ে আমি সামনে এগিয়ে গিয়ে বললাম, কি সমস্যা আপনাদের? দেখতে পাচ্ছেন না নাকি কানা? আব্বু 20,000 টাকাই দাও, আর ভাইয়াকে এখানে বিয়ে দিবে না। কারণ 20,000 টাকার জন্য মনে হয় এরা বিয়ে দিচ্ছে। তাহলে টাকাটা দিয়ে দাও, ভাইয়াকে বাড়িতে নিয়ে চলো। যেন মনে হচ্ছে কন্যাকে আমরা টাকা দিয়ে কিনতে এসেছি। আজব। কথাটি বেশ জোরেই বললাম। বিয়ে বাড়িতে নিশ্চপতার ছায়া পড়ে গেল। কার মুখে কোনো কথা নেই, সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমি সবার দিকে একবার করে তাকালাম। সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটি চোখ বড় বড় করে তাকিয়ে আছে, মনে হচ্ছে এটা কন্যার কোনো বোন হবে। তখনই একজন মুরব্বী লোক জোরে হেঁটে এসে সামনে দাঁড়িয়ে বলল, এসব কি বলো বাবা? বিয়ের দিনে কি কেউ বর নিয়ে চলে যায়? তো আমরা তো বিয়ে করতেই এসেছি, তাই না? কিন্তু আপনারা তো মনে হয় সেটা চান না, কম্প্রোমাইজ করছেন না যেন। সরি বাবা, আসো ভিতরে আসো। ওরা তো বাচ্চা, তাই বুঝিনি। আর টাকা দিয়ে কন্যা কিনতে এসেছো, হাহা। আসো ভিতরে আসো, বিয়ে বাড়ি এটাই মজা। না, আমরা তো এখন ভিতরে আসবো না।
গেট সাজানোর টাকা সবটাই দিব। তারপর তখনই পকেট থেকে চেক বের করে সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটির দিকে তাকিয়ে বললাম, এই নিন গেট সাজানোর টাকা, আর পারলে সাইড হন। যার বিয়ে তার খোঁজ নেই, পাড়াপড়শির ঘুম নেই। এটা তেমনই হলো মিস পেতনির দল। কথাটা বলে সেখান থেকে চলে গেলাম। ওরা সবাই হা করে তাকিয়ে আছে আমার দিকে। মনে মনে বিজয়ের এক হাসি দিলাম। কথাগুলো বলে আর না দাঁড়িয়ে সোজা ভিতরে চলে আসলাম। সবাই যে যার মতো যেখানে ইচ্ছে বসে গেল। আমি প্যান্ডেলের এক কর্নারে বসতেই সেই মেয়েটি এসে সামনে দাঁড়ালো। এটা সেই মেয়ে যে বিয়ে বাড়ির গেটে দাঁড়িয়ে টাকা চেয়েছিল। মেয়েটা আমার দিকে তাকাতেই বললাম, আরে টাকা ওয়ালি যে। এই আপনি কে বলেন তো? কোনো ঘটকিনি হবেন নাকি? নাম ঠিকানা জানতে চাচ্ছেন যে? আচ্ছা, পরে পাঠিয়ে দেবো। আপনি না একটা বান্দর, সব প্ল্যান মাঠে নষ্ট করে দিলেন। আসলে টাকা নেওয়ার কোনো ইচ্ছেই ছিল না। ইচ্ছে ছিল বরযাত্রী মানে আপনাদের বাইরে দাঁড় করিয়ে রাখবো 3-4 ঘন্টা, কিন্তু সেটা আর হলো? আপনি না একটা খরগোশ, পুনহাস বান্দর। কথাগুলো বলেই মেয়েটি তার মাথাটা জোরে ঘোরালো। মেয়েটার লম্বা কালো চুল আমার চোখে এসে লাগলো। আমি আহ বলে চোখে হাত দিতেই উনি আবার ঘুরে আমার দিকে তাকালেন। মেয়েটার এত বড় চুল, একটু মাথা ঘোরাতেই চুলগুলো হুড়মুড় করে আমার মুখের উপর এসে পড়েছে। উপ, মেয়েটা হন্তদন্ত হয়ে বলে, কি হলো মিস্টার? আপনার চুল লেগেছে চোখে। এত বড় চুল কেন আপনার? এত বড় চুল খুলে রেখেছেন? জানেন না ছেলেরা প্রেমে পড়ে চুলের উপর? ওমা, এটা জানতাম না তো। তবে কই দেখি, কই রাখছা? ইস, সরি সরি, কই দেখি ফু দিয়ে দিই। না না, কোনো দরকার নেই। কথাটি বলার আগেই উনি আমার চোখের উপর থেকে হাত ছড়িয়ে দেয়। এরপর ওনার চিকন হাত দিয়ে আমার চোখ ধরে ফু দিতে লাগলো। নিঃশ্বাসে আমার মেয়েটার গা থেকে মেয়েলি গন্ধ পেতে থাকি। হঠাৎ যেন কেঁপে উঠলাম। এর আগে জান্নাত ছাড়া আমি কখনো কোনো মেয়ের এতটা কাছে যাইনি। আমার ভাবনাগুলো যেন এক স্পর্শে বিশালতা ধারণা করা শুরু করে দিয়েছে। প্রথমে চোখ জ্বলছিল, কিন্তু মেয়েটার স্পর্শে আর আস্তে আস্তে ফু দেওয়ার কারণে একটু পরেই ঠিক হয়ে গেছে। মেয়েটার থেকে নিজেকে ছাড়ানো দরকার, না হলে আমার কল্পনাগুলো বেশি ছন্নছাড়া হয়ে যাচ্ছে। আমি বললাম, হয়ে গেছে মিস। আলিশা নাম আমার, বোনের খালাতো বোন। ওহ, আমি আবির, বড় চাচাতো ভাই। নাইস নেম। তা তখন যেন কি বলছিলেন? কখন? এই যে এত লম্বা চুল, ছেলেরা প্রেমে পড়ে যায়, মানে কি? মানে কিছু না, বুঝবেন না আপনি এসব। ওহ, খুব ভালো, এখন থাকেন, বাই। কথাটি বলেই আলিশা মেয়েটি চলে গেল। আমি মুচকি হাসলাম। কিছুটা দূরে যে আলিশার পিছনে ঘুরে তাকিয়ে হাসলো। তখনই কাজিনগুলো এসে বলল, কি ব্যাপার ম্যাম, হাসাহাসি হচ্ছে দেখছি। তা ভাইয়া এত হাসির কি হলো? কই যাচ্ছি? তোদের কি কোনো কাজ নেই? যা ভাগ। জিসান, তোদের ভাইয়া না খুব মস্তিতে আছে, বিরক্ত করিস না। দেখলি না দুজনকে কি না হাসিটা দিল? বললেই হলো। দেখো ভাইয়া, ভাবি বানিয়ে ফেলো না আবার। আমরা কিন্তু ভাবি ঠিক করে রাখছি। বলা তো যায় না রিতা, দেখলি না উনি কত হাসি খুশি মুখে কথা বললো। চোখ ধরে ফু দিয়ে দিল। দূর থেকে মনে হচ্ছিল যেন কিস করছে। তোর ভাইয়া তো সেটা আবার খুব পারে, দেখ চুমো দিয়েছে কিনা। আমি হাবার মতো ওদের কথা শুনছি। জান্নাত যে প্রিন্স মেরে কথাটা বললো সেটা ঠিকই বুঝতে পারছি, কিন্তু এভাবে কথা বলার মানে কি একটা জিনিস বুঝতে পারছি না। জান্নাত এখানে আসার আগে হাসি খুশি ছিল, কিন্তু হঠাৎ রেগে গেল কেন সেটাই তো বুঝতে পারছি না। আর বুঝেই বা আমার কি আসে যায়? আর আমি যাই করি তার কি? ওর এত রিয়েক্ট করার কি আছে? সকল প্রশ্ন ছুড়ে দিলাম জান্নাতের দিকে।
কিরে জান্নাত, রেগে আছিস নাকি? কেন রাখবো? আমি কি রাগ করতে পারি? যা তো আলিশের কাছে যা, তোর চোখে কিছু পলি তার কাছে যাবে। ওকে, যাচ্ছি। এমনিতেও সে ছাড়া এমন করে কি আর কেউ নেয়নি। ও তাই নাকি? দেখাই হলো না তোদের। কেয়ারিং উপাধি দিয়েও দিয়েছিস। যা তো সামনে থেকে ওর কাছে যা। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি আমি। কথাটা বলেই সেখান থেকে উঠে দাঁড়ায় আলিশা। কিছু দূরে দাঁড়িয়েছিল, আমি পিছনে যেয়ে দাঁড়ালাম। ওর বান্ধবীরাও ছিল সেখানে। পিছনে দাঁড়াতেই আলিশার এক বান্ধবী বলল, দেখ চেকওয়ালা এসেছে। আলিশা আবারও ঘুরতেই ওর চুল আমার অন্য চোখে এসে লাগে। আমি আউস বলে উঠি। আলিশা ঘুরতেই বলে, আপনি আবারও চোর? আপনার চোখে লাগছে? ওফ, কি যে করি! দেখি হাত সরান। আমি বারণ করতে যাচ্ছিলাম, কিন্তু তার আগেই সে শাড়ির আসল পেঁচিয়ে ফু দিয়ে ভাব নিয়ে আমার চোখে লাগাতে শুরু করে। কিছু সময় পর চোখ ঠিক হয়ে যায়। আমি ঘুরে জান্নাতের দিকে তাকালাম। জান্নাতকে দেখিয়ে দেখিয়ে আলিশের সাথে কথা বললাম অনেকটা সময় নিয়ে। জান্নাত আগে পুষতে থাকে। আমার বেশ মজাই লাগছে। তার মানে জান্নাত কি আমাকে ভালোবাসে? না না, এটা তো কখনো সম্ভব না। আমি তার কাছে ছোট লোক ছেলে, খাট বাজে ছেলে, যোগ্যতাহীন আমি। বিয়ের অনুষ্ঠান শেষ, সবকিছু কমপ্লিট হয়ে গেছে। আলিশের সাথে আমার আর দেখা হয়নি। দেখা করার প্রয়োজনও মনে করিনি, কারণ জান্নাতে রাগানোর জন্যই অতটুকু সময় আলিশের সাথে আলাপ চারিতা ছিল। এরপর নিজেই কোলাহল থেকে আলাদা থেকেছি। সব কাজ শেষ করে আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। কাজিন সহ আমিও আবার সেই একই গাড়িতে উঠলাম। তবে এইবার শয়তানগুলো প্ল্যান করে আমার জান্নাতের পাশে বসিয়ে দিল। আমি না পারছি নড়তে, না পারছি কিছু বলতে। যখন রাস্তার ঝাঁকুনিতে নড়ে উঠছি, তখনই দুজনেই গায়ে স্পর্শ লাগছে। আর সেই স্পর্শে আমি কেমন চেপে উঠছি। দূর অসহ্য লাগছে। একটা সময় এই মেয়েটার জন্য কত পাগল ছিলাম। সে অপমান করেছিল, এখন সেই মেয়ের পাশে বসে তার স্পর্শে কেমন যেন হচ্ছে। জান্নাত একবারও আমার দিকে তাকায়নি, আমিও তাকাইনি। কোনো কথাও বলেনি ও, আমিও কিছু বলিনি। এমনি কথা বলতে ভয় লাগে ওর সাথে। আম্মুকে যদি কিছু উল্টাপাল্টা বলে দেয়, আবার যদি অপমান করে, সব মিলিয়ে কথা বলতে ইচ্ছে করে না। তার উপর মাকে কিছু উল্টাপাল্টা বলে তো খবর আছে আমার। আবার বাড়িতে যখন আসলাম তখন রাত 10টা বাজে। কন্যার সাথে কে এসেছে জানি না। আমি গাড়ি থেকে নেমেই ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে রুমে এসে বিছানায় শুয়ে পড়ি। সারাদিন বেশ ক্লান্ত ছিলাম। শুয়ে পড়তেই একটু চোখ লেগে আসে। কতক্ষণ হেলান দিয়ে ঘুমিয়েছি জানি না। বাইরে থেকে অনেক জোরে চিল্লানির শব্দে কানে আসতেই কেঁপে উঠলাম আমি। চোখ মেলে তাকাতেই নিজের রুমে দেখলাম বাইরে উঠান থেকে চিৎকার চেঁচামেচি আসছে। হাত ঘড়ির দিকে তাকালাম, 12টা বেজে গেছে প্রায়। এখনো খিদে লাগেনি। বিছানা ছেড়ে উঠলাম। গায়ে নীল শার্ট, ভেতরে সাদা টি শার্ট পরা, কালো প্যান্ট পরা ছিল আগে থেকেই। আমি আবার ওয়াশরুমে গেলাম। চোখে মুখে পানি দিয়ে চুলগুলো ঠিক করছি। তখনই শুনতে পেলাম, ভাইয়া বাইরে চলো, গান গান খেলবে অক্ষর দিয়ে। না যাব না, ভালো লাগছে না, তোরা খেল। যদি না যাস তো আম্মুকে বলবো তুই আলিশার সাথে টাঙ্কি মারছিলি। ওই তুই বোন না শাকসুনি বলতো। চুপ খরগোশ। সরি জান্নাত, ভাবির থেকে শিখেছি। কি বললি? আরে থাপিয়ে তোর দাঁতগুলো ফেলবো, বুঝলি? যা সামনে থেকে। আম্মুকে ডাকবো, আর আসার সময় গিটারটা নিয়ে আসবে। না আসলে কিন্তু আম্মুকে পাঠাবো। আরিতা কথাগুলো বলে সেখান থেকে চলে যায়। আমি জোরে একটা শ্বাস নিলাম। নিজের মাকে খুব মানি আমি, বড় ভাই বলা যেতে পারে। তাই আর দেরি করলাম না। রুমের কোণা থেকে গিটারের ব্যাগটা কাজে নিয়ে বাইরে আসলাম। সবাই বাড়ির উঠানটাতে বসে বর্ণ দিয়ে গান গাচ্ছে। মাঝখানে কাঠ জ্বালিয়ে আগুন করা। সবাই গোল হয়ে বসে আছে। আরিশা আছে দেখছি, ভাবির সাথে এসেছে হয়তো। চোখ গেল জান্নাতের দিকে। জান্নাতের পাশে তাকালাম, চোখ আটকে গেল আমার। দেখি আশিকও বসে আছে সেখানে। কেমন আছিস আবির? আছি, তুই? ভালো। তা দেখা করিস নাই কেন? আজ বিয়েতে তো দেখা করিস নাই একবারও। আসলে আমি একটু। ওনার কি আর দেখার সময় আছে? কত বিজি মানুষ উনি।
সবাই চুপ থাকেন। মেয়েরা প্রথম গান শুরু করবে আর লাস্টের অক্ষরটি আপনাদের মানে ছেলেদের গাইতে হবে। যারা পারবে না তারা হারবে। হয়ে যাক আজ লড়াই। তবে আবির ভাইয়া কিন্তু প্রতি গানের সাথে গিটার বাজাবে। সবাই যে যার মতো গান গাইতে লাগলো একটু একটু করে। জান্নাত দুইটা গাইলো। ওর গানের কণ্ঠটা যে এত সুন্দর আমি জানতাম না তো। আজই প্রথম ওর কণ্ঠে গান শুনলাম। বেশ মিষ্টি গলা ওর। সবাই গান গাইলেও আমি বাকি এখনো, কারণ গিটার বাজাতে পারলেও গান পারি না আমি। লিরিক্স উল্টা পাল্টা হয়ে যায় আমার। খেলা এখানেই শেষ, কারণ অনেক রাত হয়েছে। তবে ভাইয়া কিন্তু গান বলোনি এখনো। হ্যাঁ হ্যাঁ, এখনো ভাইয়া গান বলিনি। আবির ভাইয়া এখন গান বলো দ্রুত। আমি গান পারি না আপু। আমরা গান শুনবো। গান না কবিতা আবৃত্তি করে বলতে হবে আবির ভাইয়াকে। যেহেতু গান শুনেছি সবার থেকে, এবার একটু ব্যতিক্রম হোক। কি বলো সবাই? ইয়েস, কবিতা কবিতা কবিতা। সবাই একসাথে বলতে লাগলো। আলিশাও দেখে ওদের সাথে তাল মিলাতে থাকে। আমি জান্নাতের দিকে তাকালাম, দেখে আমার দিকে তাকিয়ে আছে ও। আমি এতক্ষণে ওকে দেখছিলাম, তবে তা লুকিয়ে লুকিয়ে। কি হলো বলো? পারি না রে ভাই কিছু। চুপ! কবিতা ছাড়া কিছুই শুনতে চাই না। বলতেই হবে না তোমার। বলতে হবে, না হলে তোমাকে ছাড়ছি না। ওকে ওকে বলছি। একটু নীরব হয়ে জান্নাতের দিকে তাকালাম। আর এটা আমার পা থাকায় কানে কানে আমাকে বললো, এত তাকাস না ভাইয়া, ভাবি তো উড়ে যাচ্ছে না। আমি ওর দিকে না তাকিয়ে আস্তে গলায় ঝাড়ি দিয়ে বললাম, চুপ কর বান্ধবী। সবাই চুপ হয়ে আমার দিকে তাকিয়ে আছে। কি বলবো আমি বুঝতে পারছি না। কবিতা তো জীবনেও লিখিনি। এসব প্রেম কবি সাহিত্যিকদের কাজ। কি যে করি। তবুও নীরবতা ভেঙে বললাম, কবিতা না এটা, তবে আমার কাছের মানুষটার জন্য কিছু অব্যক্ত কথা বলি। অবশ্যই একসাথে। আচ্ছা বলছি। গিটারের টুংটাং আওয়াজ শুনলাম। এরপর মাথা নিচু করে ধীর গলায় বলা শুরু করলাম, আজকাল তুমি খুব অপরিদ্ধ হয়ে যাচ্ছ। কিছুতেই তোমাকে আমি প্রতিহত করতে পারছি না। আমার মগজের প্রতিটা কোনায় তোমার অগাধ যাতায়াত। 24 ঘন্টায় 36 রকম কাজে বারবার তুমি এসে গোল বাজিয়ে ফেলছো। আমার মন মোহনে, আমার ভাবনায় অবিচ্ছিন্ন সন্দেহহীন করে তুলছো আমায়। আমি সেখানে হতে পালাবো বলে মন স্থির করেছি। তুমি আমাকে তোমার কথার চাতুর্যে বেঁধে কিছুতেই আমায় পালাতে দিতে চাইবে না জানি। কিন্তু পণ্ডিত অজয়ের একটি গান আছে, শুনছো কি? যতই পাহারাই দাও না, মন পালাবে। আমি জানি আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। এটাও জানি আমি তোমাকে আমার করে পাবো না। তাই মন স্থির করেছি তোমাকে নিয়ে পালাবো বলে। যাবে তুমি আমার সাথে সৌন্দর্যের দেবী আফ্রোদিতির রাজ্যে? প্রথম কথাগুলো নিচের দিকে তাকিয়ে বললেও শেষের কথাগুলো জান্নাতের দিকে তাকিয়ে বললাম। এটা নিশ্চিত যে কথাগুলো ইশারাতে জান্নাতকেই বলেছি, মানে ইশারায় প্রপোজ করলাম। কথার সাথে পরিবেশটাকে মানিয়ে কথার ছন্দ অনুযায়ী টুংটাং করে স্লো মোশনে গিটার বাজিয়ে গিয়েছি। সেই সাথেই সবাই হাত তালি দিল, জান্নাত বাজে। বাপ্পা, আমার ভাইটা তো দেখি ঢাকাই থেকে বেশ রোমান্টিক হয়ে গেছে। একটা হবে না, কাজ দিল ভাই। ওই থামবি তোরা, থাপিয়ে দাঁতগুলো সব ফেলে দিব। বেদবেরা সব। তোরা থাক, আমি ভিতরে গেলাম। আমাদের কথোপকথনে জান্নাত চলে গেল। আমি ওর চলে যাওয়ার দিকে তাকালাম। বাড়ির মধ্যে ঢোকার আগে জান্নাত একবার পিছনে ফিরে তাকালো। আমিও তাকালাম। তখনই জান্নাত মুচকি একটি হাসি দিল। ওর হাসির কারণ বুঝলাম না। জোরে একটা শ্বাস নিলাম আমি। ভাইয়া, এত তাকাস না বুঝলি? ভাবি তো আর উড়ে যাচ্ছে না। আর তুমি যে কথাগুলো ওকেই বলেছো তা বেশ বুঝতে পারছি। তেমনি তখন থেকে একই কথা বলে যাচ্ছিস। ওই কিসের ভাবি রে? না, বলবো না। আম্মু মানা করে দিয়েছে তোমাকে কিছু না বলতে। মানে কি? আমাকে বল, কিছু তো একটা আছে তোদের মাঝে। বেশি বকবক না করে রুমে যাও, আমরাও যাচ্ছি। আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই সবাই চলে গেল। আমি হাবার মতো খালি চেয়ে দেখছি। কি যে হচ্ছে কিছুই মাথায় আসছে না। সবকিছু কেমন গোলমেলে লাগছে। কানে আসতে জান্নাত নিজ সাথে কথা বলা, কপট রাগ দেখানো, অন্য মেয়েদের সাথে কথা বা তাকালে রাগ করে গাল ফোলানো, আবার কানে জিনদের ভাবি বলা, সবের মানে কি কিছুই মাথায় আসছে না আমার। জান্নাত কখনো আমাকে ভালোবাসবে না।
আর না কখনো সে আমাকে গ্রহণ করবে। আমি তার কাছে আজও 10টা ছেলের মতোই খারাপ। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।